ওয়েলকাম টু গাইডেন্স গুরু। আজকে আমরা 6000 জিকে সিরিজের সুপার 30 পলিটির কোশ্চেন নিয়ে আলোচনা করব। এটা আমাদের 26তম ভিডিও এবং পলিটির পার্ট 2 ভিডিও। তাহলে ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং কোশ্চেনগুলোর পজ করে প্রথমে অ্যান্সার দিন, তারপরে আপনার অ্যান্সারটা মিলিয়ে নিন এবং নিচে কমেন্ট করুন আপনার মার্কস কত হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। প্রথম কোশ্চেন, স্বাধীন ভারতের সংবিধান কার্যকর কবে হয়েছিল? এই কোশ্চেনটার উত্তর মোটামুটি সবাই পারবেন, বলুন। অপশান এ 15ই আগস্ট 1947, 26 জানুয়ারি 1947, সি 1950 সালের 26শে জানুয়ারি এবং 1951 সালের 26শে জানুয়ারি। বলুন এটার অ্যান্সার কী হবে? কবে কার্যকর হয়েছিল? 1950 সালের 26শে জানুয়ারি। এবং যদি বলে কবে অ্যাডাপ্ট করা হয়েছিল, অর্থাৎ কবে গৃহীত হয়েছিল, তখন হবে 1949 সালের 26 নভেম্বর। 1949 সালের 26 নভেম্বর গ্রহণ করা হয়েছিল এবং কার্যকর করা হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। পরের কোশ্চেন, 1946 সালে সংবিধান সভার সভাপতি কে ছিলেন? অর্থাৎ কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির সভাপতি কে ছিলেন? বলুন কী হবে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি বল্লভভাই প্যাটেল, অপশন সি জওহরলাল নেহরু, অপশন ডি আব্দুল কালাম আজাদ। তাহলে কী হবে এটা অ্যান্সার? ডক্টর রাজেন্দ্র প্রসাদ হয়েছিলেন। তবে ডক্টর রাজেন্দ্র প্রসাদের আগে একজন অস্থায়ী ছিল, তার নামটা কি বলুন? অস্থায়ী যিনি ছিলেন তিনি ছিলেন সচিবানন্দ সিনহা। সচিবানন্দ সিনহা কী ছিলেন? সচিবানন্দ সিনহা। অস্থায়ী, কিন্তু প্রথম স্থায়ী নিযুক্ত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং মনে রাখবেন সচিবানন্দ সিনহাকে কেন সিলেক্ট করা হয়েছিল? কারণ তার বয়স ছিল সবচেয়ে বেশি, মানে সেই সময় যে পার্লামেন্টে যাদের বয়স সবচেয়ে বেশি ছিল তার বয়স অনুসারে তাকে নির্ধারণ করা হয়েছিল, অর্থাৎ সচিবানন্দ সিনহাকে। এবং যার বয়স তাকেই যে নির্বাচন করা হবে, এই বিষয়টি কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? প্র্যাকটিসটা এটা নেওয়া হয়েছিল ফ্রান্স প্র্যাকটিস থেকে, অর্থাৎ ফ্রান্স থেকে এই ধারণাটা নেওয়া হয়েছিল। তাই মনে রাখবেন যে সংবিধান সভার সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, কিন্তু প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন সচিবানন্দ সিনহা। দুদিনের জন্য ছিলেন, 1946-এর 9 ডিসেম্বর থেকে 1946-এর 11 ডিসেম্বর পর্যন্ত তাকে সিলেক্ট করা হয়েছিল, কারণ তার বয়স সবচেয়ে বেশি ছিল এবং সেটা ফ্রান্স প্র্যাকটিস, অর্থাৎ ফ্রান্স দেশের অনুকরণে করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল? বলুন। এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসছে। মোট ছিল 389 জন। মনে রাখবেন এই 389টা কীভাবে ভাগ হয়? 296 প্লাস 93। এই 296টা ছিল প্রিন্সিপাল স্টেট, অর্থাৎ সেই সময় তো ভারতবর্ষ অনেকগুলো ছোট ছোট রাজ্যে, মানে যে সময় রাজা ছিল সেই রাজার ছোট ছোট রাজ্যে ভাগ ছিল। তাহলে এরকম রাজ্য ছিল 296টা, থেকে মোট 296 জনকে সিলেক্ট করা হয়েছিল এবং 93 জন অন্য কোথাও থেকে সিলেক্ট করা হয়েছিল। ঠিক আছে। কোনটির অধীনে গণপরিষদ গঠিত হয়েছিল? অপশন এ মাউন্ট ব্যাটেন প্ল্যান, অপশন বি ভারতের স্বাধীনতা আইন 1947, ক্যাবিনেট মিশন প্ল্যান, অপশন ডি ওয়াভেল প্ল্যান। তাহলে বলুন গণপরিষদ কার দ্বারা গঠিত হয়েছিল? ক্যাবিনেট মিশন প্ল্যান দ্বারা। এবং ক্যাবিনেট মিশন প্ল্যান কবে এসেছিল মনে রাখবেন? 1946 সালের 24শে মার্চ। 1946 সালের 24শে মার্চ কনস্টিটিউশন যে ক্যাবিনেট মিশন, 1946 সালের ক্যাবিনেট মিশন 24শে মার্চ ভারতে এসেছিল। এবং ক্যাবিনেট মিশনের 3 জন মেম্বার ছিলেন। কে 3 জন মেম্বার ছিলেন? স্যার প্যাথিক লরেন্স আলেকজান্ডার এবং আরেকজন ছিলেন, ওই নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, তবে মনে রাখবেন যে প্যাথিক লরেন্স, ওই যে 3 জন ছিলেন কমিটির মেম্বার, তার 3 জনের মধ্যে হেড ছিলেন প্যাথিক লরেন্স। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। ভারতীয় গণপরিষদে সংবিধানের পরামর্শদাতা হিসেবে কে নিযুক্ত হন? তাহলে কনস্টিটিউশনাল অ্যাডভাইজার হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন? BN রাও। এবং ডক্টর আম্বেদকর কে ছিলেন বলুন? ডক্টর আম্বেদকর ছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। এবং KM মুন্সি কে ছিলেন? এই যে ড্রাফটিং কমিটির যে 7 জন মেম্বার ছিলেন তার মধ্যে একমাত্র কংগ্রেস মেম্বার ছিলেন, কংগ্রেস থেকে একমাত্র ইলেক্ট হয়েছিলেন KM মুন্সি। এবং জওহরলাল নেহরু কে ছিলেন? যে 1946 সালে যে প্রথম আমাদের ইন্টেরিম, অর্থাৎ অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট যে গঠন করা হয়েছিল তার প্রধান ছিলেন জওহরলাল নেহরু। কোন দেশে প্রথম সংবিধান রচনা হয়েছিল? বলুন। এই কোশ্চেনটা এর আগেও একবার আলোচনা করা হয়েছিল। এটার অ্যান্সার হবে আমেরিকা যুক্তরাষ্ট্র। 7 নম্বর কোশ্চেন, কতগুলি শব্দ নিয়ে ভারতের সংবিধান তৈরি হয়েছিল?
তাহলে সংবিধানে ভারতে কতগুলো শব্দের কথা আছে? ৮০,০০০ মোট শব্দের কথা আছে। এবং কতদিন সময় লেগেছিল এই সংবিধান রচনা করতে? মনে রাখবেন 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। এবং মনে রাখবেন কত? 64টা দেশের অনুকরণে সংবিধান তৈরি হয়েছিল। এটা 64 না, এটা 60টা দেশ হবে। হ্যাঁ, এবং 64টা কী হবে? 1 সেকেন্ড, তবে রাখবেন 60টা দেশ ছিল, 60টা দেশের অনুকরণে গঠন করা হয়েছিল এবং এই মোট 64 লাখ টাকা খরচ হয়েছিল। তাহলে মোট সংবিধানে, আবার বললাম, সংবিধানের মোট শব্দ ছিল ৮০,০০০, 60টা দেশের অনুকরণে করা হয়েছিল, মানে 60টা দেশের সংবিধানের বিভিন্ন অংশ ধার নেওয়া হয়েছিল, বড় করা হয়েছিল এবং সেখানে মোট 64 লাখ টাকা খরচ করা হয়েছিল এবং সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন হচ্ছে দেশের সর্বোচ্চ আইন নিচের মধ্যে কোনটি? তাহলে বলুন ভারতের সর্বোচ্চ আইন কোনটি হবে? ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে দেশের সর্বোচ্চ আইন। এবং ইন্ডিয়ান পেনাল কোড আইপিসি, কোশ্চেন দিয়েছে আইপিসি কবে রচিত হয়েছিল? 1860 সালে। আইপিসি রচিত হয়েছিল 1860 এবং কার্যকরী হয়েছিল 1862। ভারতীয় সংবিধানে গণপরিষদ দ্বারা গঠিত খসড়া কমিটির প্রধান কে ছিলেন? খসড়া কমিটির প্রধান কে ছিলেন বলুন? ডক্টর বি আম্বেদকর। এবং খসড়া কমিটির মোট মেম্বার ছিলেন 7 জন। কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ধারণাটি ভারতবর্ষে আনা হয়েছে? এমনিতে দেখুন কান্ট্রি হিসেবে যদি বলে তাহলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ধারণাটি কানাডা থেকে বড় করা হয়েছে, কিন্তু যদি বলে যে ভারতীয় কোন নাগরিকের দ্বারা বা নেতার দ্বারা সেই সময় যুক্তরাষ্ট্রের ধারণাটি আনা হয়েছিল, তাহলে হবে মতিলাল নেহেরু। কী হবে? মতিলাল নেহেরু। আর রাজাগোপালাচারী মনে রাখবেন যে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল হলো রাজাগোপাল আচারী এবং তিনি প্রথম ভারতরত্ন পেয়েছিলেন। ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি কী রূপ বলুন? তাহলে ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি কি? যুক্তরাষ্ট্রীয়। মনে রাখবেন যুক্তরাষ্ট্রীয়। তাহলে এই যুক্তরাষ্ট্রীয় ইংরেজি হচ্ছে ফেডারেল। আর যদি যুক্তরাষ্ট্রীয় অপশন না থাকে সেক্ষেত্রে মেন অ্যান্সার হবে ইউনিয়ন অফ স্টেট। ইউনিয়ন অফ স্টেট। ইউনিয়ন অফ স্টেট। তাহলে যুক্তরাষ্ট্রীয় এবং যদি ইউনিয়ন অফ স্টেট দুটোই অপশন ধরুন থাকে সেক্ষেত্রে হবে ইউনিয়ন অফ স্টেট, এবং যদি ইন্ডিভিজুয়ালি অপশন থাকে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং ইউনিয়ন অফ স্টেট হবে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হলো, যেহেতু ইউনিয়ন অফ স্টেট অপশানে নেই সেক্ষেত্রে অ্যান্সার হলো যুক্তরাষ্ট্রীয় কাঠামো। কিন্তু ধরুন যদি ইউনিয়ন অফ স্টেট অপশান ইতে দেওয়া হয় সেক্ষেত্রে অপশান ই অ্যান্সার হবে, অর্থাৎ ইউনিয়ন অফ স্টেট এটার অ্যাকচুয়াল অ্যান্সার হবে। সার্বভৌম শব্দটির অর্থ কী? মানে আমরা যে সোভেরেন শব্দটা বলি, সোভেরেন, এই সোভেরেন শব্দটার অর্থ কী? প্রিমেম্বেলে ইন্ডিয়াকে অ্যাজ আ সোভেরেন সোশ্যালিস্ট সিকুলার কান্ট্রি হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে এই সোভেরেন মানে কি? সোভেরেন মানে হলো, মনে রাখবেন, যে বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্তি, অর্থাৎ কোনো বিদেশ কান্ট্রি বা বিদেশের কোনো অর্গানাইজেশন ভারতীয় সংবিধানকে, ভারতীয় সরকারকে পরিচালনা করতে পারবে না বা নিয়ন্ত্রণ করতে পারবে না। ভারতীয় সংবিধানের প্রস্তাবন অনুযায়ী ভারতবর্ষ হলো একটি, বলুন প্রস্তাবনাতে ভারতবর্ষকে কীভাবে ব্যাখ্যা করেছে? অ্যাজ আ সোভেরেন সোশ্যালিস্ট সিকুলার ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে ব্যাখ্যা করা হয়েছে, মানে অপশান সি। জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? পিঙ্গালি ভেঙ্কাইয়া। এবং তিনি কোথাকার বাসিন্দা ছিলেন বলুন? পিঙ্গালি ভেঙ্কাইয়া ছিলেন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। গণপরিষদ কর্তৃক স্বাধীন ভারতে জাতীয় পতাকার নকশা কবে গ্রহণ করা হয়েছিল? তাহলে জাতীয় পতাকার নকশাটা কবে গ্রহণ করা হয়েছিল? দেখুন 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল, তাহলে নিশ্চয়ই নকশাটা তার আগে গ্রহণ করা হবে, তাহলে হবে 1947 সালের 22শে জুলাই। তাহলে 1947 সালের 22শে জুলাই ভারতের জাতীয় পতাকাকে গ্রহণ করা হয়েছিল ভারতীয় সংবিধান কর্তৃক। সংবিধান রচনা করতে মোট কতদিন সময় লেগেছিল বলুন? এখনই বললাম সংবিধান রচনা করতে ভারতে মোট সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। জাতীয় পতাকার চাকাটি কি উপস্থাপন করে? অর্থাৎ ভারতের যে জাতীয় পতাকা রয়েছে সেখানে যে একটা গোল চক্র রয়েছে যেখানে মোট 24টা স্পোক রয়েছে, সেটাকে কি নির্দেশ করে? মনে রাখবেন যেটা সারনাথ থেকে নেওয়া হয়েছিল, অশোকের সারনাথ থেকে এটা নেওয়া হয়েছিল, এবং এটা কি নির্দেশ করে? ট্রুথকে নির্দেশ করে, ট্রুথ। সেন্ট্রাল
লেজিসলেটিভ অ্যাসেম্বলি কবে তৈরি করা হয়েছিল? সেন্ট্রাল অপশন এ 1919, অপশন বি 1923, অপশন সি 1921, অপশন ডি 1920। তাই মনে রাখবেন 1919 সালে মন্টেগু যে চেমসফোর্ড আইন দ্বারা মন্টেগু চেমসফোর্ড আইনের সময় সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি গঠন করা হয়েছিল। এবং মনে রাখবেন এই 1919 সালে এপ্রিল মাসে কী হয়েছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। সংবিধানকে ভারতকে কী নামে ব্যাখ্যা করা হয়েছে বলুন? অপশন এ ইন্ডিয়া, অপশন বি ইন্ডিয়া ও হিন্দুস্তান, অপশন সি ইন্ডিয়া ও ভারতবর্ষ, অপশন ডি ভারতবর্ষ। বলুন এটা কী হবে? সংবিধানে ভারতবর্ষকে অ্যাজ আ ইন্ডিয়া এবং ভারতবর্ষ দুটো নামে ব্যাখ্যা করা হয়েছে। যখন গণপরিষদ গঠন করা হয়েছিল এবং ইন্ডিয়া এবং ভারতবর্ষ এই দুটো নামের মধ্যে সেই সময়কার যারা মেম্বার ছিলেন তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়েছিল, তাই সেই তর্ক বিতর্ক প্রশমিত করার জন্য এই দুটো নামই গ্রহণ করা হয়েছিল। এবং এটা কত নম্বর আর্টিকেলে মেনশন আছে? আর্টিকেল 1-এ এটা মেনশন রয়েছে। তাহলে আর্টিকেল 1-এ ইন্ডিয়া আর ভারতবর্ষ এইটা নাম মেনশন আছে এবং এখানে ভারতকে অ্যাজ দ্য ইউনিয়ন অফ স্টেট হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে আর্টিকেল 1 থেকে আমরা দুটো ইনফরমেশন পাই। কি? একটা হচ্ছে ভারতীয় রাষ্ট্রের প্রকৃতি কীরকম, ইউনিয়ন অফ স্টেট, এবং ভারতের নাম কি আছে? ভারতের নাম ইন্ডিয়া এবং ভারতবর্ষ দুটোই। হিন্দুস্তান কিন্তু কোথাও বর্ণনা বা মেনশন নেই। ভারতবর্ষে অন্তর্বর্তীকালীন সরকার কখন গঠিত হয়েছিল? অর্থাৎ 1947 সালে ভারতের স্বাধীনতা লাভের আগে ভারতে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল সেটা কবে বলুন? অপশন এ 1946 সালের 2 সেপ্টেম্বর, অপশন বি 1946 সালের 14 সেপ্টেম্বর, অপশন সি 15 আগস্ট এবং অপশন ডি 48 সালের 15 আগস্ট। তাহলে কী হবে? 1946 সালের 2 সেপ্টেম্বর। এবং এই অন্তর্বর্তী সরকারের হেড কে ছিলেন বলুন? জওহরলাল নেহেরু ছিলেন এটার হেড। এবং প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারে মুসলিম লীগ পার্টিসিপেট করেনি। প্রায় 1 থেকে 1.5 মাস পর অক্টোবর মাসের শেষ দিকে ওই 24 বা 25 অক্টোবর মুসলিম লীগ 5 জন সদস্য নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দেয়। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারে প্রথমে মোট মেম্বার ছিল 14 জন। সংবিধান রচনার সময় গণপরিষদে মোট কটি অধিবেশন হয়েছিল? তো আমরা রাখবেন গণপরিষদ বা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি কোথার থেকে নেওয়া হয়েছিল? এটা হয়েছিল ক্যাবিনেট মিশন প্ল্যান দ্বারা অ্যাডাপ্ট করা হয়েছিল, ক্যাবিনেট মিশন প্ল্যান। এবং এখানে বললাম যে ক্যাবিনেট মিশনের 3 জন মেম্বার ছিলেন, স্যার পেথিক লরেন্স, আলেকজান্ডার এবং আরেকজন ছিলেন এর মধ্যে। এবং টোটাল এটাতে মোট কতগুলো অধিবেশন হয়েছিল? 11টা অধিবেশন হয়েছিল। এবং এই অধিবেশনগুলো কবে থেকে শুরু হয়েছিল বলুন? এটা শুরু হয়েছিল আপনার 1946 সালের 9 ডিসেম্বর থেকে। 1946 সালের 9 ডিসেম্বর থেকে। তবে মনে রাখবেন যে গণপরিষদের প্রথম ইলেকশন যদি বলে কবে হয়েছিল? গণপরিষদের প্রথম ইলেকশন অর্থাৎ গণপরিষদের যে মেম্বার 389 জন ইলেক্ট হয়েছিল, এদের তো এই 389 জন ভোট হয়েছিল। তাহলে সেই ভোটটা প্রথম কবে হয়েছিল? মনে রাখবেন যে 1946 সালের জুলাই এবং আগস্ট এই 2 মাসে মোট সব ভোটগুলো হয়েছিল এবং মোট 389 জন মেম্বার নিযুক্ত হয়েছিলেন। এবং মনে রাখবেন যে এই 389 জন মেম্বার যারা নিযুক্ত হয়েছিলেন এরা কিন্তু ডাইরেক্টলি ইলেক্টেড হননি, অর্থাৎ ভারতবর্ষের জনগণের দ্বারা তারা কিন্তু নিযুক্ত হননি। তারা সেই সময়কার, যেমন ধরুন এখন রাজ্যসভার যারা মেম্বার আছে তাদেরকে আমরা ইলেক্ট করি না, যারা লোকসভার মেম্বার আছে তাদেরকে আমরা ইলেক্ট করি এবং লোকসভার মেম্বারই পরবর্তী পর্যায়ে রাজ্যসভার মেম্বারকে ইলেক্ট করে। একই রকমভাবে গণপরিষদের যারা 389 জন মেম্বার ছিলেন তারা ডাইরেক্টলি কিন্তু আমাদের দ্বারা সেখানে নিযুক্ত হননি, তারা সেই সময়কার যারা লোকাল মেম্বার ছিলেন তাদের দ্বারা নিযুক্ত হয়েছিলেন। তাহলে মনে রাখবেন যে ইনডাইরেক্টলি ইলেকশন, কী মনে রাখবেন যে ইনডাইরেক্ট ইলেকশন অর্থাৎ প্রত্যক্ষভাবে নয় পরোক্ষভাবে হয়েছিলেন। এবং সবগুলোই কি ইনডাইরেক্টেড না, ওই যে প্রিন্সেলি কিছু অর্থাৎ যেগুলো কিছু রাজার আপনার রাজ্য ছিল অর্থাৎ যেগুলোকে প্রিন্সিপাল স্টেট বলে, সেগুলো থেকে কিছু নমিনেটেড মেম্বারও ছিল। নমিনেটেড মেম্বার মানে কোনগুলো? ধরুন এখন যে ভারতের পার্লামেন্টে লোকসভাতে যেমন দুজনকে ইলেক্ট করা হয়, নমিনেট করা হয় প্রেসিডেন্ট দ্বারা, একই রকমভাবে সেই সময় কিছু নমিনেট করা হতো। তাহলে মনে রাখবেন যে সংবিধানে যে গণপরিষদ ছিল সেখানে 389 জন মেম্বার কিন্তু ডাইরেক্টলি ইলেক্টেড হননি, ইনডাইরেক্টলি ইলেক্টেড হয়েছিলেন। পরবর্তী কোশ্চেনে যাই। ভারতীয় সংবিধানে সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ শব্দটি কবে যুক্ত করা হয়, মানে কততম সংবিধান সংশোধনীতে? তাহলে মনে রাখবেন ভারতে যখন গণপরিষদের
তাহলে প্রিমেম্বেল বা প্রস্তাবনা যেটা ভারতের ছিল, এই প্রিমেম্বেল বা প্রস্তাবনা কনসেপ্টটা কে এনেছিলেন? প্রিমেম্বেল বা প্রস্তাবনা কনসেপ্টটা এনেছিলেন জওহরলাল নেহেরু। এবং এটা কবে প্রিমেম্বেল কনসেপ্টটা কবে অ্যাড করা হয়েছিল? প্রিমেম্বেলটা অ্যাড করা হয়েছিল, মনে রাখবেন প্রিমেম্বেল একটা ডেট আছে, সেটা হচ্ছে 1949 সালের 26শে নভেম্বর। এই দিনে আপনার প্রিমেম্বেলটা ভারতীয় সংবিধানে অ্যাড করা হয় এবং সেখানে প্রথমে সোভেরেন, সোশ্যালিস্ট, ডেমোগ্রাফিক এই তিনটা ছিল। পরবর্তীকালে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটিকে অ্যাড করা হয় এবং এটা কত মনে রাখবেন 1976 সালের 42তম সংবিধান সংশোধনীতে অ্যাড করা হয়। তাহলে একটা কোশ্চেন দেয় এখানে যে প্রিমেম্বেল বা প্রস্তাবনার জনক কাকে বলবো? অবশ্যই বলবো জওহরলাল নেহেরু। এবং প্রিমেম্বেলকে কবে অ্যাডাপ্ট করা হয়েছিল? 1949 সালের 26শে নভেম্বর। প্রিমেম্বেলে যে পরবর্তীকালে সমাজতান্ত্রিক অর্থাৎ সিকুইলার এবং সমাজতান্ত্রিক, সোশ্যালিস্ট এই শব্দগুলোকে যুক্ত করা হয়েছিল 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে। গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে? বলুন। এই কোশ্চেনটার অ্যান্সার আমি বললাম, এই কোশ্চেনটা আপনারা নিচে কমেন্ট করুন। তাহলে 23-এর অ্যান্সারটা আমি চাই আপনারা নিচে কমেন্ট করুন। নিম্নলিখিত মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের সর্ববৃহৎ উৎস? অর্থাৎ ভারতীয় সংবিধানের মেজর অংশ কোথা থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের মেজর অংশ অবশ্যই 1935 সালের ভারত শাসন আইন দ্বারা নিযুক্ত করা হয়েছে। সংবিধান সভার প্রথম অধিবেশন, এটা বললাম সংবিধান সভার, এটা আপনি নিচে কমেন্ট করে জানান সংবিধান সভার প্রথম অধিবেশন কবে হয়েছিল। সংবিধানের খসড়া কমিটির আগে কে প্রস্তাবনার কথা উল্লেখ করেছিলেন? অর্থাৎ এখনই বললাম যে প্রস্তাবনার কথা উল্লেখ করেছিলেন জওহরলাল নেহেরু। মূল সংবিধানে কয়টি ধারা? অর্থাৎ 1947 সালে যখন সংবিধান ভারতে গ্রহণ করা হয়েছিল, 1949 সালে 26শে নভেম্বর যখন গ্রহণ করা হয়েছিল, তখন ভারতে মনে রাখবেন 395টি ধারা, 8টি তফসিল এবং 22টি অধ্যায়। 22টি চ্যাপ্টার। 395টি ধারা, 8টি তফসিল এবং 22টি ধারা নেওয়া হয়েছিল। বর্তমানে আপনার 465টি ধারা, 12টি তফসিল এবং 25টি অধ্যায় রয়েছে। বর্তমানে 465টি ধারা, 22টি তফসিল এবং 25টি ধারা রয়েছে। ভারতীয় সংবিধানে জাতীয় সঙ্গীত কবে অ্যাডাপ্ট করা হয়েছিল? অর্থাৎ ন্যাশনাল এনথিম মানে হচ্ছে জনগণ মন অতি, ওটাকে ন্যাশনাল এনথিম বলে, এবং বন্দে মাতরম ওটাকে ন্যাশনাল সং বলে। তাহলে এখানে জিজ্ঞেস করেছে ন্যাশনাল সং, ঠিক আছে? তাহলে ন্যাশনাল সং বলুন এবং ন্যাশনাল এনথিম বলুন, দুটোই গ্রহণ করা হয়েছিল 1950 সালের 24শে জানুয়ারি, না কি 1950 সালের 26শে জানুয়ারি। এটার অ্যান্সার হবে 1950 সালের 24শে জানুয়ারি। এবং এই ন্যাশনাল এনথিম অর্থাৎ জনগণ মন অতি এটা রচনা করেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এবং জাতীয় সঙ্গীত অর্থাৎ বন্দে মাতরম এটা রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং এটা আনন্দমঠ উপন্যাসে এর উল্লেখ রয়েছে। পরবর্তী কোশ্চেনে যাই। ভারতের আসল সংবিধান কোথায় সংরক্ষণ করা হয়েছে? ভারতের আসল সংবিধান বলুন কী হবে? আসল সংবিধান প্রেসিডেন্ট হাউস, অপশন বি প্রাইম মিনিস্টার হাউস, অপশন সি পার্লামেন্ট হাউস, অপশন ডি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এটা হবে পার্লামেন্ট হাউস। এবং পার্লামেন্ট হাউস কে তৈরি করেছিলেন ডিজাইন? তো মনে রাখবেন লুটিয়েন্স এবং বার্কার ভারতের যে পার্লামেন্ট রয়েছে সেটা ডিজাইন করেছিলেন। আজকের শেষতম কোশ্চেন, ভারতীয় সংবিধানে ক্যালিগ্রাফিটি অক্ষরে কে লিখেছিলেন? বলুন এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। তাহলে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পান, আর পরবর্তী ভিডিওগুলোর জন্য ওয়েট করুন এবং নিচে আপনি কমেন্ট করে জানান যে আপনার নম্বর কত হলো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ করছি।